আপনি এই যে কোনো আন্দোলনকে দমানোর জন্য মুক্তিযুদ্ধকে ইউজ করে ব্যবসা বাণিজ্য করা ছাড়া আপনি ক্ষমতায় যাদের যাদের আপনার মনে হয় স্বাধীনতা বিরোধী প্রমাণ আছে আপনি তাদের বিচার বন্ধ রেখেছেন। শোনেন, এইটা হচ্ছে একটা সরকারের ভূত, বিশেষ করে বিনা ভোটের সরকাররা এরকমই হয়। 56টা পোস্ট কোটার 100টার মধ্যে আপনি সংস্কারে, আমার মতে, আমি নিজেও একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমার মতে আপনার একেবারেই আদিবাসীদের মধ্যে যারা পশ্চাৎপদ এবং আমাদের যারা ফিজিক্যালি রিটার্ড লোক, প্রতিবন্ধী, অটিস্টিক, তাদের জন্য সর্বোচ্চ 5% কোটা ছাড়া অন্তত বিসিএস, প্রশাসন, পুলিশ, ভরত ভাই যেটা বললো, ফরেন সার্ভিস, ট্যাক্স, এগুলোতে একদম মেধার মূল্যায়ন হওয়া উচিত। যতটুকুই করে আওয়ামী লীগ সরকার, সরকারে পদত্যাগ করেন, নির্বাচনকালীন 3 মাসও লাগবে না, 1 মাসে সরকার দেন, জনগণ ভোটের মাধ্যমে তার ক্ষমতা, তার রাষ্ট্র ক্ষমতায় মালিকানা ঠিক করুক। এবং আমি আপনাকে আজকে বলি, 4 বার যদি দেশে টানা 20 বছর ভোটের মাধ্যমে অন্তত সরকার বদল হয়, বাংলাদেশের অনেক সমস্যার অনেক সমাধানের পথে এগোবে। না হলে আবেদ আলী সহ বহু আবেদ আলী ঘুমিয়ে আছে আওয়ামী লীগেরই অন্তরে। আপনার বেনজিররাও আওয়ামী লীগের, মতিউরও আওয়ামী লীগের, আজিজও আওয়ামী লীগের, দুর্নীতিও আওয়ামী লীগের, আবেদ আলীও আওয়ামী লীগের, আরো যারা আবেদ আলীরা ঘুমিয়ে আছে তারাও আওয়ামী লীগের। অ্যাকচুয়ালি অ্যানালজিটাকে আমি এইভাবে আনতে চাই না। গণতন্ত্রে ধরেন যে কোনো আন্দোলন নেই, যে কোনো রাজনৈতিক দল নানা রকম মন্তব্য করতেই পারে, এটা হওয়াই দরকার। আর অন্যান্য দলগুলো বলেছে, আওয়ামী লীগ বাদ দেওয়া সকল রাজনৈতিক দলই কোটা বিরোধী এই আন্দোলনে ছাত্রদের পাশে আছে। বাংলাদেশে শুধু না, ভারতেও আপনি ফলো করে দেখবেন কিছু রাজনৈতিক প্যাটার্ন আছে। ধরেন, যে যখন বিরোধী দলে থাকে তখন তারা যে কোনো আন্দোলনকেই সমর্থন করে। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বললাম, আজকে যদি আওয়ামী লীগ বিরোধী দলে থাকতো, আওয়ামী লীগ সংহতি প্রকাশ করে মিছিল করত, ঠিক যেরকম আওয়ামী লীগ 91 থেকে 96, 2001 থেকে 6 যারাই যখন যে আন্দোলন করেছে, পানির আন্দোলন, বিদ্যুতের আন্দোলন, জেলায় জেলায় হয়েছে, সারের আন্দোলন, আওয়ামী লীগ কোনো দিক না তাকায় বলছে হ্যাঁ এই আন্দোলনে আমার সমর্থন। তো সুতরাং এইটাকে আমি নেগেটিভ দেখি না। তবে আমি মন্ত্রীদের কথাবার্তাকে আমার বলবার অধিকার আছে, কারণ মন্ত্রীরা প্রজাতন্ত্রের কর্মকর্তা এবং তাদের বেতন কোনো দলের ফান্ড থেকে হয় না, তাদের বেতন বাংলাদেশের আপামর মানুষের ট্যাক্সের টাকায় হয়। আর ফরহাদ ভাই আইনমন্ত্রীর কথা বলেছেন, আইনমন্ত্রীকে আমিও চিনি, যেহেতু আমাদের বারে উনি আমাদের চেয়ে সিনিয়র। তবে বিনা ভোটে এমপি হওয়া ছাড়া তার জীবনে কোনোদিন কোনো ইউনিয়ন পরিষদের মেম্বারও হননি, আমাদের বারেও কোনোদিন কোনো নির্বাচন করেননি। মার্শাল্লাহ জীবনে যাত্রা শুরু করছে 2014 একতরফা ভোটে, 18 রাতের ভোটে, 24 এই বাকশালের সম্মেলনে। এবং ওনার যে নির্দেশনামা, তারপরে কি বলছে স্বাধীনতা বিরোধী, আমাদের একটা মুক্তিযুদ্ধের ট্রাইব্যুনাল আছে, সরি কি নাম, মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনাল আছে, একটা ট্রাইব্যুনালই এখন আছে। সেখানে 3 জন বিচারপতি আছে, 2 জন হাইকোর্টের, একজন হচ্ছে জেলা জজ। সেখানে একটা স্টাফ আছে, রেজিস্ট্রার আছে, এমপ্লয়িরা আছে, আপনার ওই হয়তো আগের চেয়ে কমেছে, প্রসিকিউটররা আছে, লক্ষ লক্ষ টাকা মাসে ব্যয় হয়, বছরে কোটি কোটি টাকা। তো স্বাধীনতা বিরোধীদের তালিকা করে আপনি তাদের বিচারে নেন না কেন? আপনি এই যে কোনো আন্দোলনকে দমানোর জন্য মুক্তিযুদ্ধকে ইউজ করে ব্যবসা বাণিজ্য করা ছাড়া আপনি ক্ষমতায় যাদের যাদের আপনার মনে হয় স্বাধীনতা বিরোধী প্রমাণ আছে আপনি তাদের বিচার বন্ধ রেখেছেন। শোনেন, এইটা হচ্ছে একটা সরকারের ভূত, বিশেষ করে বিনা ভোটের সরকাররা এরকমই হয়। 52-তে যখন ভাষা আন্দোলন হয়েছিল, পাকিস্তানিরা বলেছিল কলকাতা থেকে ব্রাহ্মণরা ধুতি বাদ দিয়ে লুঙ্গি পরে সেখানে ভাষা আন্দোলন করেছে, বুঝেছেন? 71 থেকে 72 থেকে 75 যখন বঙ্গবন্ধুর স্নেহধন্য সিরাজুল আলম খানরা জাসদের আন্দোলন করেছে, মুজাহিদ ইসলাম সেলিম আমার প্রিয় নেতা বঙ্গবন্ধুর ডাকসু সদস্যপত্র ছিঁড়ে ফেলেছে, কারণ বাংলাদেশে কিন্তু সবকিছুরই জনক বাংলাদেশ আওয়ামী লীগ। প্রথম ছাত্র আন্দোলনে 2 জন কর্মী মারা যায় 1973-এর 1 জানুয়ারি ভিয়েতনামের যুদ্ধের পক্ষে সংহতি জ্ঞাপন করতে গিয়ে। এই যে এখন তো প্যালেস্টাইন খুব বলে আওয়ামী লীগ, ভিয়েতনামে যে মার্কিন যুক্তরাষ্ট্র
সাম্রাজ্যবাদী হামলা চালাচ্ছিল, সেই মাইলাই ম্যাসাকার, একটা গ্রামের সব নাগরিককে মেরে ফেলেছিল। আপনি ইউটিউবে দেখবেন, সেই তখনকার তরুণ মেজর এখন বৃদ্ধ বয়সে মাইলাই গিয়ে মাপ চেয়েছে ভিয়েতনামে। তখন যখন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এইখানে মার্কিন যুক্তরাষ্ট্রের লাইব্রেরির সামনে বিক্ষোভ মিছিল করেছিল, তখন বাংলাদেশের পুলিশ, শেখ মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বের পুলিশ গুলি করে 2 জন ছাত্রকে হত্যা করেছিল। তার প্রতিবাদে মুজাহিদ ইসলাম সেলিম সাহেব, ডাকসুর তখন নির্বাচিত ভিপি, বঙ্গবন্ধুর আজীবন সদস্য পদ ছিঁড়ে ফেলেছিল। এবং পরে যাই হোক মনি সিংরা গিয়ে আপোষ টাপোষ করে তারপর তো ছাত্র ইউনিয়ন কমিউনিস্ট পার্টি বিরোধিতার রাজনীতি থেকে আওয়ামী লীগের সঙ্গে কম্প্রোমাইজ করে দেশেরও সর্বনাশ যা হয়েছে হয়েছে, নিজেদেরও হয়েছে। যাই হোক, সেটা আরেক ইস্যু। কাজেই আমি যেটা মনে করি, ফরহাদ ভাই তো অধ্যাপক মানুষ, অত্যন্ত সজ্জন মানুষ, কথা বলেছে, এটাও একটা প্রতিষ্ঠান যে নষ্ট। কারণ অ্যাডমিনিস্ট্রেশন তো আপনার এটা, দে আর দ্য সার্ভার, তারা সার্ভ করে। আমরা হচ্ছি রিসিভিং এন্ডের নাগরিকরা, তারা পাবলিক সার্ভেন্ট বলে, দেখবেন প্রজাতন্ত্রের কর্মচারী, তারা প্রজাতন্ত্রের মালিক না। কিন্তু বিভিন্ন সরকার নানা সময় দলবাজি করার চেষ্টা করেনি, এটা বললে সত্যের অপলাপ হবে। কিন্তু আওয়ামী লীগের মতো আগে ধরেন বলতো যে কয়েকটা লোক নাও আমার দলের, আর এখন বলে একটা লোকও আওয়ামী লীগ ছাড়া হবে না। আপনার মনে আছে মাননীয় প্রধানমন্ত্রীর বেসামরিক প্রশাসন বিষয়ক উপদেষ্টা, মূলত উনি বেঁচে থাকা পর্যন্ত এই বিসিএস কন্ট্রোল করত, হোসেন তৌফিক ইমাম, এইচটি ইমাম নামে যিনি পরিচিত, যিনি 1975-এর 15ই আগস্টে এই খুনি মোস্তাকের মন্ত্রিসভা পরিচালনা করেছিল ওত অনুষ্ঠান, ক্যাবিনেট সেক্রেটারি হিসাবে। তো সেই এইচটি ইমাম বলেছিল না, কোনো মতে রিটেনে যে টিকো ভাই ভাই, সব আমি করে দেবো ছাত্রলীগের এক অনুষ্ঠানে। কারণ এখন আপনার সবসময় বিসিএস এ যেটাকে আমরা বলি অ্যান্টি ডিসেন্ট দেখে, যে তার নামে কোনো মামলা আছে কিনা, হত্যা মামলা আছে কিনা, রেপ মামলা আছে কিনা। কিন্তু লাস্ট 15 বছর আওয়ামী লীগ ওইটা দেখে না। আওয়ামী লীগ দেখে যে তার দাদা পর্যন্ত আওয়ামী লীগের বাইরে কেউ আছে কিনা। আবার আবেদ আলীর আবার টাকা দিয়ে ওইটা কাভার করে। আপনি জিনিসটার স্যান্ডউইচটা বুঝছেন? একটা হচ্ছে যে আওয়ামী লীগ ছাড়া হবে না, আবার আওয়ামী লীগের নেতারা টাকা খেয়ে এই যে সার্টিফিকেট দেয় আওয়ামী লীগ, পুলিশকেও ম্যানেজ করে, আবার উপরে আবেদ আলীরা আছে। এমনি প্রশাসনের 12টা বেজে গেছে। তার মধ্যে এখন যে কোটা সিস্টেম হাইকোর্ট যেটা পুনর্বহাল করে দিয়েছে, সেইটা হচ্ছে সেই অনুযায়ী 56টা পোস্ট কোটার 100টার মধ্যে। আপনি সংস্কারে, আমার মতে, আমি নিজেও একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমার মতে আপনার একেবারেই আদিবাসীদের মধ্যে যারা পশ্চাৎপদ এবং আমাদের যারা ফিজিক্যালি রিটার্ড লোক, প্রতিবন্ধী, অটিস্টিক, তাদের জন্য সর্বোচ্চ 5% কোটা ছাড়া অন্তত বিসিএস, প্রশাসন, পুলিশ, ফরহাদ ভাই যেটা বললো, ফরেন সার্ভিস, ট্যাক্স, এগুলোতে একদম মেধার মূল্যায়ন হওয়া উচিত, যতটুকুই করে আওয়ামী লীগ সরকার। তো সেই কারণেই কোটা বিরোধী আন্দোলনে আপনি যদি আমাকে অনেস্টলি বলেন, আমি খুব অবাক হই যে আমাদের পুলিশ কি এত গণতান্ত্রিক হয়ে গেছে নাকি? পুলিশের ব্যারিকেড ভেঙে প্রত্যেকদিন সরে যাচ্ছে পুলিশ, আর আমরা সুপ্রিম কোর্ট থেকে আইনজীবীরা বের হতে গেলে, লাস্ট 28শে জানুয়ারি অ্যাটেম্প নিয়েছিলাম, পুলিশের এক এসআই, ফরহাদ ভাই আপনি একটু শোনেন লজ্জার কিরকম, সে যে বেয়াদবের মুডে আমাদেরকে বলল, আমি বারে সেই 2004 সালে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলাম, 27 বছর সাংবিধানিক আদালতে প্র্যাকটিস করছি, আমাদের সঙ্গে সাবেক প্রেসিডেন্ট, সাবেক সেক্রেটারি, সাবেক অ্যাটর্নি জেনারেল ছিল, সাবেক মন্ত্রীরা ছিল। পুলিশের এএসআই যে উদ্ধত ওই হাইকোর্টের মাজার গেটে দাঁড়িয়ে, যে আর এক ফোঁটা যদি নড়েন এর দায় দায়িত্ব আমি নেব না। আর সেইখানে কাজে এখানে কোটা বিরোধী আন্দোলনে ছাত্রদের সাথে সেভাবে খারাপ ব্যবহারও করেনি পুলিশ। এটা যদি আপনি পজিটিভলি দেখেন ভালো, তাহলে তো বুঝতে হবে পুলিশ নিজেরাই বিবেক দিয়ে কাজ করছে। আবার আরেকটা বিষয় হচ্ছে যে সরকার চাচ্ছে কিনা এই যে একের পর এক ছাগলদের মাধ্যমে, আপনার কি নাম, ওই যে এনবিআর এর মেম্বার ধরা পড়লো, 2 ভূমিদস্যুর দ্বন্দ্বের কারণে আমাদের বেনজির ধরা পড়লো, আমেরিকার নিষেধাজ্ঞায় সাবেক সেনাপ্রধান, দিজ আর অল ব্লু আইড বয় অফ শেখ হাসিনা, অনারেবল প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। এ ব্যাপারে তো কোনো দ্বিমত নেই, এখানে তর্ক আমরা যাই করি। পুরা রাষ্ট্রটা একটা মাফিয়া তন্ত্র চলছে। এখন প্রশ্ন হচ্ছে এর মধ্যে
ছাত্ররা আন্দোলন করছে, অন্তত একটা বিষয় আমার ভালো লাগছে, যে বাংলাদেশ যে প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেনি, সেইটা ঠিক আছে। এখন এই আমাদের সার্বিক দিক দিয়ে চিন্তা করলে, আপনি হয়তো বলবেন যে মামুন আপনি বারবার রিপিট করছেন, আমি রিপিটই করব। কারণ আমি প্রতিনিয়ত লজ্জা পাই, আরো যখন বিভিন্ন দেশে ভোট হয়। এই যে আমাদের রবি ভাই এবং ফরাদ ভাই দুজনই খুব চমৎকার আলোচনা করেছেন। রবি ভাই অনেক দেশের উদাহরণ দিয়েছেন, একটা দেশ বোধহয় কি বললেন, আফ্রিকার একটা দেশ, নিউগিনি। আফ্রিকার অনেক দেশে আমাদের সেনাবাহিনীরা গিয়ে গিয়ে সেখানে শান্তি প্রতিষ্ঠা করে, আমাদের সেনাবাহিনী মানে পিস কিপিং ফোর্স, সেখানে ভোটের মাধ্যমে সরকার বদল হচ্ছে। আর আমাদের প্রতিবেশী দেশ ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী সারা বিশ্বের স্বৈরাচারদের সঙ্গে কম্পেয়ার করতে গিয়ে সরাসরি বক্তৃতায় বলে, রাহুল গান্ধীর উপস্থিতিতে কংগ্রেস ইন্ডিয়া জোটের, ওই যে মোদি যেভাবে ভোট করতে চাচ্ছে ঠিক যেরকম শেখ হাসিনা বাংলাদেশে ভোট করেছে। কাজে আমরা এই লজ্জাবোধ থেকে মুক্তির জন্য, আমাদের দর্শক বন্ধু আজহারুল ভাই আমাকে একটা প্রশ্ন করেছেন। আজহারুল ভাই সবসময় আমার প্রশংসা করেন, এটা আমি লজ্জা পাই, আমি এত যোগ্য না, আমি এত যোগ্য হলে তো আমরা প্রতিদিনই আন্দোলনে থাকতাম, আন্দোলন সবসময় থাকতে পারি না। বাট উনি যেটা বলেছেন যে চায়নার প্রেসিডেন্টের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর আলোচনায় ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি, সোভরেন্টি, আমি আপনাকে একটা কথা বলি, আমি রবি ভাইয়ের সঙ্গে একমত। চায়না কিন্তু ইজ নট এ আইডিয়াল কান্ট্রি ফর আওয়ার সেলফ। চায়নায় ইভেন মাও সেতুং বিপ্লব করেছিল, পরবর্তীকালে সাংস্কৃতিক বিপ্লব করলো। আপনি জানেন, আমরা তো ভুল উদ্ধৃতি দেই। লেনিনের একটা কথা আছে, লেনিন রচনাবলিতে, ভ্লাদিমির ইলিচ লেনিন বলেছিলেন, সোশ্যালিজম ইজ দ্য হাইয়েস্ট ম্যানিফেস্টেশন অফ ডেমোক্রেসি, যে সমাজতন্ত্র হচ্ছে গণতন্ত্রের সর্বোচ্চ প্রতিভাত বিষয়। তো চায়না তো কমিউনিস্ট লাইন থেকে বহু আগে সরে এসছে। চায়না হচ্ছে সোজা বাংলায় আমাদের দেশের চাইতেও আরেকটা উগ্র স্বৈরাচার, উগ্র ফ্যাসিবাদী রাষ্ট্র। জিয়াং জেমিন যতদিন বেঁচে আছে পেয়ে, শুধু চায়নার সঙ্গে আমি কৃতজ্ঞ যে রবি ভাই ভালো একটা পয়েন্ট বলেছে। চায়নার কাছ থেকে রেডিও টিভি নিয়ে চুক্তি করে বাংলাদেশ কি করতে চায়? এই 34টা 35টা দালাল টিভি আছে, দু এক সময় সত্যি কথা বলে, আমাদের মতো দু একটা লোককে 2-3 মিনিটের জন্য বলতে দেয়, ওইটাও কি বন্ধ করে দেবে বোধহয়, সেই জন্য এগুলো চুক্তি করে। চায়নার সঙ্গে যেটা আমাদের দরকার, শোনেন, প্রত্যেক দেশ তার তার স্বার্থে সাহায্য করে। আপনি জাপানের কাছে শিল্পায়নের জন্য টাকা চান, জাপান 1 টাকা দেবে না। জাপান রাস্তা, ব্রিজ, কালভার্ট এগুলোর জন্য কোটি কোটি টাকা দেবে, কারণ জাপানের গাড়ি চলে। ঠিক আছে, প্রত্যেক দেশের পররাষ্ট্রনীতি চার্চিল বলেছে তার দেশের স্বার্থ অনুযায়ী হয়। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের স্বার্থে কোনটাকে বেশি লাগবে। এবং আমি একমত, ভারত এবং চায়নার কাছ থেকে আপনি কি মানবিকতা আশা করেন? আপনার পলিটিক্যাল স্বার্থে আওয়ামী লীগ ইদানিং বলে 2500 কত কিলোমিটার দূর হবে আমি জানি না, বহু কিলোমিটার দূরে প্যালেস্টাইন নিয়ে আমরা এত কথা বলছি। আমরা ছোটবেলা থেকে আমরা প্যালেস্টাইনের পক্ষে, ইসরায়েলি জায়নবাদের বিরুদ্ধে। কিন্তু এই যে আমাদের প্রতিবেশী রাখাইনে যে বর্বরতা হচ্ছে, মুসলমান দেখা মাত্র যে হত্যা হচ্ছে, এবং আপনি জানেন ভারতের রাজনীতিতে রাখাইন ইস্যুকে, রোহিঙ্গাদেরকে ভারত মনে করে, এই বর্তমান নরেন্দ্র মোদী, যে এটা হচ্ছে মুসলমানদের উপর ঠিক করছে বার্মার সরকার। কাজেই আমি কোটা আন্দোলনে শেষ করি। আপনি কোটা আন্দোলন নিয়ে যদি বলেন, তাহলে আপনি তো আইনের লোক, বিচারপতি যে বললেন যে ওরা বেশি বুঝে, ওরা মনে করে আমরা কিছু বুঝি না, উনি আসলে মানে আপনারা কেন বলেন যে ওনারা বুঝে না? উনি কোটা আন্দোলনকারীদেরকে ইঙ্গিত করে বলুক, বা টকশোতে যারা বক্তব্য রাখে তাদেরকে ইঙ্গিত করে বলুক না। কোনটা এটা? বিচারপতি যে বললেন যে ওনারা বেশি বুঝে, ওনারা মনে করে যে আমরা বিচারপতি, হ্যাঁ, জনাব ওবায়দুল হাসান সাহেব বলেছেন। আমি ওইদিন কোর্টে ছিলাম না, আমার অন্য বন্ধুরা ছিল, এই কোটার কেস করতে গিয়ে, যে টকশোতে যারা আলোচনা করে তারা মনে করেন যে তারাই সব জ্ঞানী, আমরা কিছু বুঝি না। মাননীয় প্রধান বিচারপতি অবশ্যই যে কোনো মন্তব্য রাখার অধিকার রাখে, আমি এগুলোকে স্বাগত জানাই। ওনার একটু অনুভূতি মনেই হতে পারে। এটা কি ওনার রাজনৈতিক বক্তব্য হয়ে গেল না? রাজনৈতিক বক্তব্য জানি না, তবে আমি বিচারপতি কি বলতে পারে ওপেনলি এত, মানে কে কি বলছে না বলছে? এখানে একটা কথা আছে, আমি এখানে আমার একটা লিগ্যাল প্রপোজিশন বলি।
এগুলোকে আমরা বলি দিজ আর কোর্ট রুম কনভারসেশনস। ওই যে এর আগে উনি বলেছিলেন না আন্দোলন